কাছে কিংবা দূরে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা রহমান। দেখছেন বাংলা নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশে এখন গভীর রাত, ভারতেও গভীর রাত। কিন্তু একটি খবরকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ খুব অস্থির হয়ে গেছে এবং সেই কারণে আমি এখন এই আয়োজনটি করলাম। আহ, খবরটি হচ্ছে যেটি দা হিন্দু একটি খবর করেছে, সেটি একই খবর আনন্দবাজারও করেছে। সেটি হচ্ছে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় যে মিশনগুলো রয়েছে সেখানে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের পরিবার পরিজন এবং স্বজনদেরকে খুব দ্রুত ভারতে ফিরে যাওয়ার কিংবা বাংলাদেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুটি গণমাধ্যমের কথা আপনাদেরকে বললাম যে আনন্দবাজার এবং দা হিন্দু এই দুটি খবর করেছে। অন্যান্য জায়গা থেকেও খবরগুলো আসছে, কিন্তু যেহেতু এই দুটি গণমাধ্যম প্রতিষ্ঠিত এবং আমি নিজে দেখেছি পড়েছি, ফলে এই দুটিকে আমি কোট করলাম। এই খবরটিকে কেন্দ্র করে কেন এই রাতের বেলায় বাংলাদেশ সময় যখন রাত 12টা, ভারতীয় সময় তখন রাত 11:30, সেই সময়ে এই নির্দেশনাটি কিংবা পরামর্শটি ভারতীয় সরকার দিয়েছে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় কর্মকর্তাদের জন্য। কেন এটি এত রাতের বেলায় এই খবরটি দিল আপনি বুঝতেই পারছেন, এটি একটা জরুরি নির্দেশনা। পরিস্থিতি আসলে বাংলাদেশের পরিস্থিতি কতটা উদ্বেগজনক, কোনো হানাহানি আশঙ্কা আছে কিনা, তাদের নাগরিকরা অনিরাপদ বলেই হয়তো এরকম একটি নির্দেশনা দিয়েছে না কি বিষয়, সেটি জানার জন্য আমি এখন আমার সঙ্গে যুক্ত করছি ভারতীয় সাংবাদিক তরুণ ঘোষকে। আপনারা আমাকে অসংখ্য তরুণ ঘোষ, আমি খুবই দুঃখিত যে এই মাঝরাতে আপনাকে আমি মানে ঘুম থেকে তুলেছি। আমি সেজন্য খুবই দুঃখিত, কিন্তু মানুষ খুব অস্থির হয়ে গেছে। আমাকে অসংখ্য মানুষ বাংলাদেশ থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ফোন করছে। তারা বলছে কি হচ্ছে এই রাতের বেলায়, কেন ভারত সরকার এরকম একটি নির্দেশনা দিল, যে কারণে আমি দুঃখিত আপনাকে এই মাঝরাতে ঘুম থেকে তুলেছি। আমি আপনার শালটি দেখেও বুঝতে পারছি যে আপনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আপ- আপনার এই অসুবিধার জন্য আমি দুঃখিত, কিন্তু একটু বলেন ঘটনাটি কি হচ্ছে। আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। এখন দেখুন, আমরা তো রিপোর্টার, আমাদের কাছে দিন রাত সব সমান। খবর হলে সঙ্গে সঙ্গে আমরা যে যার খোলস ছেড়ে বেরিয়ে পড়ি। ওই যে বলে 24 আমি শুয়ে পড়েছিলাম, হুম আপনার এক ফোনে কিন্তু আমি উঠে গিয়েছি, এবং আমি গুরুত্বটা বুঝেছি বলেই আপনি বলা মাত্রই আমি কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই বসে পড়েছি। এখন হিন্দু আমার কাছে একটা, আমার হিন্দুতে সাবস্ক্রাইব করা আছে, এই আমি তো অত খেয়াল করিনি। আহ, হঠাৎ দেখি একটা হিন্দুর একটা এসছে, নিউজ এসছে আমার কাছে। ইন্ডিয়া উইথড্রস ফ্যামিলিজ ডিপেন্ডেন্স অফ ডিপ্লোম্যাটস অ্যান্ড অফিসিয়াল ফ্রম অল মিশন ইন বাংলাদেশ। তোরা লেখা হচ্ছে সোর্সেস সাইড the evacuation was carried out given the security situation as a precautionary measure. আমার কাছে এসছে 20 তারিখ 11টা 13 মিনিটে নিউ দিল্লি থেকে। এই হচ্ছে তার এই, কিন্তু এত রাতে এসছে আর আমার নজরে পড়েছে তখন 12টা বেজে গেছে। আর তখন কাউকে ফোন করে বিরক্ত করে তখন আর জিজ্ঞেস করে এর ব্যাপারে আজ বোঝা যাচ্ছে যে কিছু একটা ঘটছে। নইলে এত রাতে এরকম জরুরি ভাবে কেউ আর কি মানে প্লেন পাঠিয়ে দেয় না, যে ভারতবর্ষ থেকে বিশেষ বিমান পাঠিয়ে দিয়েছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে, সেই খবরটাও পেয়েছি। একটা জায়গা থেকে ওই খবরটা পেয়েছি যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অলরেডি ভারতীয় বিমান পৌঁছে গেছে, এয়ার ইন্ডিয়ার বিমান পৌঁছে গেছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য। তাদেরকে বলা হয়েছে লাগেজ ফ্যাগেজ যেরকম আছে যত তাড়াতাড়ি প্যাক করে বেরিয়ে এসো। এই ঘটনা ঘটেছিল কিন্তু মানে 2012 সালে পাকিস্তানের সময়। এক রাতের মধ্যে সমস্ত ফিরিয়ে নেওয়া হয়েছিল, তার 7 দিনের মধ্যে
মিশনটাই বন্ধ করে দেওয়া হলো, পাকিস্তান মিশন বন্ধ করে দেওয়া হলো। এখন একটা ছোটখাটো রয়েছে আপনার, দিল্লিতে একটা রেখে দিয়েছে, পাকিস্তান মিশনের একটা অফিস রেখে দিয়েছে। এখন বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে না যাচ্ছে এই রাত্রিবেলা আমাদের পক্ষে কনফার্ম করা কখনোই সম্ভব না, কারণ এখন যাকে ফোন করব তিনিই এখন বিরক্ত হবে। আর টপ লেভেলের অফিসাররা বোঝেন তো, সব রাত্রিবেলাতে একটুখানি রিল্যাক্স করে, তার রাত্রিবেলা অব্দি ঘুমোয়, এই জেগে থাকে, তারপরে তার বেলায় ওঠে। তো সেক্ষেত্রে আর আমি সাহস করে কাউকে ফোন করিনি, যা হয় কাল দেখা যাবে। তবে এত তাড়াতাড়ি যে এরকম হঠাৎ নির্দেশিকা জারি হলো রাত্রি 11:30টার সময়, নির্দেশিকা জারি হলো এবং প্লেন পাঠিয়ে দেওয়া হলো, তাহলে কি এমন ঘটলো সেটা আমার কাছে একটা খুব বিস্ময়কর। পরে আমি যখন একটা ছোট একটা ভিডিও করে যখন আমি ছেড়ে দিলাম সঙ্গে সঙ্গে করে, তো তার মধ্যে থেকে লোকে বলছে, আমি আমি যেটা আপনাকে দেখালাম ওটাও আমি ওখানে দেখিয়েছি, যে বাংলাদেশের লোক এমন বলছে গুজব। আমি কি বলবো বলুন, এদের মাথায় যেদিনকে পড়বে মিসাইল সেদিনকে বলবে না না ও মাথায় পড়েনি, ওটা আমার পেছনে পুকুরে পড়েছে, ওটা গুজব ছিল। এরা মানে পরিস্থিতির ভয়ঙ্কর দিকে যাচ্ছে, যে দেশের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, এরা এটা স্বীকার করতে চায় না, নাকি এরা বোঝে না, আমি বুঝি না। তাহলে আমার কি খেয়ে দিয়ে কাজ পড়েছে, রাত্রিবেলা আমি 12টার সময় আমি নিউজ করবো উঠে? যা কি, এই বাংলাদেশের মানুষ সম্পর্কে আমি বলাটা ছেড়ে দিয়েছি, এসব মানুষ সম্পর্কে। তো আপনার যা প্রশ্ন, আমারও সে একই প্রশ্ন, যে কি এমন ঘটলো রাত্রি 11:30টার সময় এরকম একটা নোটিফিকেশন জারি করে প্লেন পাঠিয়ে দেওয়া হলো যে ইমিডিয়েটলি চলে এসো আজ রাতের মধ্যে। শুধু হাই কমিশনার আছেন প্রণয় বর্মা, তার সঙ্গে 2-4 জন হয়তো লোক থাকবেন হয়তো, বাকি সব ফিরিয়ে নেওয়া হচ্ছে। তারপরের নিউজ আমি জানি না, ডেভেলপমেন্ট এখনো কিছু আসেনি। জি, আমি আমি আরো কয়েকজন ভারতীয় সাংবাদিককে ফোন করেছিলাম। হুম। তারাও কিন্তু একই কথাই বলেছে। তারাও এই খবরটির সত্যতা স্বীকার করেছে যে তারাও এরকম খবর পেয়েছে। এটি কোনো গুজব কিংবা আমি বিভিন্ন সাংবাদিকের কাছ থেকে কয়েকজন সাংবাদিকের মধ্যে একজনের কথা তো বলতেই পারি। তিনি হয়তো কোনো একটা জায়গায় বলেছেনও। সেটি হচ্ছে অল ইন্ডিয়া প্রেস ক্লাবের প্রেসিডেন্ট গৌতম আরে লাহিড়ী। গৌতম দাদা, এবং আমাকে একজন লিখেছে, গৌতম লাহিড়ী বলেছে, পূর্ণিয়া নিউজ না কোথায় বলেছে। আমি ঠিক জানি না, ওনাকে আমি ফোন করেছিলাম, উনি এটির সত্যতা বলেছেন আমাকে। তরুণ দা, আপনি তো স্টিল হয়ে গেলেন। এটা একটু গন্ডগোল করছে, আর ঠিক হয়ে যাবে। হ্যাঁ, জি, জি। হ্যাঁ। বলুন তো, আচ্ছা বুঝলাম তো এটি একটা মানে এটি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোর্স থেকে আনন্দবাজার এবং দ্য হিন্দু সোর্স মানে পার্টিকুলারলি কোন টাইমস অফ ইন্ডিয়া বেরিয়ে গেছে, আপনি যদি চান আমি দিয়ে দিতে পারি আপনাকে। আচ্ছা একটু দিয়ে দিয়েন তো, আমি হ্যাঁ, এমনি পরে গুগলে হ্যাঁ, সার্চ করে নিতে পারবো। হ্যাঁ, আমি হ্যাঁ। যেটা বলছিলাম দাদা, যে ধরেন কি আপনাদের কোনো ধারণা আছে কি কারণে হঠাৎ পরিস্থিতি এরকম হলো যে তারা কারণ আমরা তো এর আগে দেখেছি ভারতীয় হাই কমিশন ঘেরাওয়ের কর্মসূচি ছিল, অনেক রকম কর্মসূচি গত হ্যাঁ, অনেক অনেক ছিল। ঘটনাবহুল এদিকে গেছে, হুম। তো এর থেকেও মারাত্মক ঘটনা হয়েছে। যে এখন এই রাতের বেলায় কি এমন ঘটনা ঘটলো যে এর আগে তো এরকম নির্দেশনা দেওয়া হয়নি, হয়েছে কি? না না, কোনোদিনও না, কোনোদিনও না। যা আমাদেরকে খুব অবাক করেছে, এটা এটা ভীষণভাবে অবাক করেছে। রাত্রিবেলা 11:30 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হঠাৎ নোটিফিকেশন জারি করে সব ফিরিয়ে আনছে, তারপরে প্লেন পাঠিয়ে দিচ্ছে। এটা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে একটা ঘটনাটা ঘটছে, যেটা সাধারণভাবে ব্যাখ্যা করা যায় না, এটুকু বলতে পারি। হুম।
আহ, ধরেন আপনার অভিজ্ঞতা, আপনি এটা বলেছেন যে এটা 2012 সালে এরকম একটি নির্দেশনা দেওয়া হয়েছিল পাকিস্তানে অবস্থানরত ভারতীয় কর্মকর্তাদের, হ্যাঁ, তারপরে হুম, সেখানে একটা অ্যাটাকও হয়েছে। আমি তো বিশ্বাস করি ভারত কখনোই বাংলাদেশকে আক্রমণ করবে না। হুম। ভারত কি করবে বলা খুব মুশকিল। আমি একটা কথা কিন্তু দীর্ঘদিন ধরে বলে যাচ্ছি, পূর্বে পশ্চিমে যদি অ্যাটাক হয় তার পাশাপাশি পূর্বেও অ্যাটাক হবে। এবং ভারত এটা বুঝে গিয়েছে, ভারতবর্ষের ভেতরে কিন্তু একটা চাপ রয়েছে, জনগণের প্রত্যাশার চাপ, রাজনৈতিক দলের ভোটে জেতার চাপ। আমরা তো বলি আমাদের কাছাকাছি নেতাদের কাছে, সাধারণ মানুষ তারা ধীরে ধীরে পার্কুলেট করতে করতে উপরে যায়। যেমন খাদ্যপণ্য বন্ধ করার ব্যাপারে যে চাপটা দেওয়া হচ্ছে সরকারের ওপরে, তো এখন কি হচ্ছে না হচ্ছে পেছনে পর্দার আড়ালে বলা খুব মুশকিল। হবে না এমন বলা যায় না, আবার হবেই এমনও বলা যায় না। এখন ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে। আপনি দাদা বলছিলেন যে পশ্চিমে যদি কিছু হয়, মানে মানে পাকিস্তানে যদি কিছু হয় বা পশ্চিম ফ্রন্টে যদি কিছু হয়, সেক্ষেত্রে ইস্ট ফ্রন্টেও হবে, মানে বাংলাদেশে হবে, আপনি এমনটা বলছেন। পাকিস্তানের দিকে কিছু হওয়ার আশঙ্কা কি দেখছেন খুব এমার্জেন্সি? পাকিস্তানের সঙ্গে সবসময় তো একটা উত্তেজনাকর পরিস্থিতি থাকে, টুকটাক গোলাগুলি বিনিময় টিনিময় হয়। এখন কখন যে শুরু হয়ে যাবে এটা বলা খুব মুশকিল। জি, আমাকে আর একটা বিষয় যদি একটু বলতেন, সেটি হচ্ছে আমরা দেখছি গত কিছুদিন ধরে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। আমি যদি বাংলাদেশ না বলে খুবই সুনির্দিষ্ট করে বলি, সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে বা বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। সেখানে হঠাৎ করে কি এমন ঘটেছে যে সেই সম্পর্ক উন্নয়নের অবস্থাটাই বা কোথায় এসে দাঁড়িয়েছে? আপনি যেটা ব্যাখ্যা করলেন যে তারেক রহমান বা বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, কথাটা ভুল। এই কারণে ভুল যে আমাদের এই যে টপ কূটনীতিক ডক্টর জয়শঙ্কর গিয়ে পৌঁছালেন ভারতবর্ষের একটাই বার্তা পৌঁছে দেওয়ার জন্য, যে ভারতবর্ষ বাংলাদেশকে শত্রু মনে করে না, ভারতবর্ষ শত্রু মনে করে যারা সব জেহাদি রয়েছে তারা। এবং এই জিহাদিদের নির্মূল না করা পর্যন্ত ভারতবর্ষ এই ঘা কিন্তু বয়ে নিয়ে বেড়াতে হবে তাকে। আর যত দিন যাবে এ তত বিষাক্ত হবে। এটা কিন্তু আমি বরাবর বলে আসছি। এখন হবে কি হবে না সে তো আমি তো আর সরকারের অংশ নই, আমি বলতে পারবো না। অনেকেই বলবেন না হবে না, না হতে পারে। হুম। না, আমি আগে আপনাকে বলেছি আমার বিশ্বাস, এবং ভারতকে যতটুকু আমি বুঝি সেখান থেকে, যে ভারতের সঙ্গে বাংলাদেশের মানুষের যে একটা মানে আহ, মানে মানুষে মানুষে যে সম্পর্ক, সেটি অত্যন্ত প্রবল। আহ, এবং ভারত আমাদের একটা বন্ধু রাষ্ট্র, সেখান থেকে তারা কখনোই চাইবে না বাংলাদেশকে আক্রমণ করতে, এটুকু আমার আন্ডারস্ট্যান্ডিং। হুম, হুম, এখন হুম। আপনি আমাকে বলেন যে গত কদিন ধরে, বিশেষ করে গত 3-4 দিন ধরে দিল্লিতে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের সমর্থকদের যে কর্মসূচি, আপনি জানেন একটা প্রেস কনফারেন্স হয়েছে, আগামী 23 তারিখে একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা রয়েছে, এটি নিয়ে পুরো বাংলাদেশ কিন্তু তোলপাড়। সো আপনার কি মনে হয় এই ঘটনাগুলোকে কেন্দ্র করে কোনো সম্পর্ক অবনতি হওয়া কিংবা বাংলাদেশ তরফ থেকে ভারতকে কোনো হুঁশিয়ারি দেয়া যে আওয়ামী লীগ সেখানে কিছু করছে, এরকম কোনো বিষয় আসে কি থাকার আশঙ্কা আছে? আমি বলতে পারবো না এই মুহূর্তে। আমার মনে হয় আমাদের এজেন্সির কাছে এমন কিছু ইনপুট এসছে। ভারতে কিন্তু ভারত এই বাংলাদেশকে নিয়ে কিন্তু তিনটে এজেন্সি কাজ করছে জানবেন।
একটা হচ্ছে মোসাদ, একটা হচ্ছে RNAW, আর একটা হচ্ছে আমাদের রাশিয়া KGB। এই 3টে এজেন্সি কিন্তু কাজ করছে এবং তারা শেয়ারিং বেসিসে কাজ করছে, তথ্যের শেয়ারিং, ইন্টেলিজেন্স শেয়ারিং। এখন কার কাছ থেকে কি তথ্য পাওয়া গেছে যার ফলে এরকম হঠাৎ জরুরি ভিত্তিতে এইটা, নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটেছে, এজেন্সির কাছে এমন কিছু খবর এসছে, কেউ কে কাকে বলেছে আমি জানি না। এটা রাশিয়াও খবর পেতে পারে, ইসরায়েলও খবর পেতে পারে, ভারত নিজেও খবর পেতে পারে যে বাংলাদেশে একটা কিছু অস্থিরতা হবে, অথবা ভারতের ওপরে কোনো আক্রমণ টাক্রমণ হবে, অথবা হাই কমিশনের ওপরে কোনো আক্রমণ হবে। তবে হাই কমিশনের ওপরে আক্রমণ হবে বলে আমার মনে হয় না, কারণ এই কারণে তাহলে পরে হাই কমিশনারকেও, প্রণয় ভার্মাকেও ফিরিয়ে নেওয়া হতো। হুম। হ্যাঁ, যদি সেরকম সিচুয়েশন হয়, একটা হেলিকপ্টার পাঠিয়ে তাকে তুলে নিয়ে চলে আসবে, সেটা আলাদা ব্যাপার। যে ম্যাক্সিমাম স্টাফকে তো আর আনা যাবে না, তাহলে ম্যাক্সিমাম স্টাফটাকে আগে ফিরিয়ে নিলাম, প্রয়োজন মতো আমি হেলিকপ্টার কমান্ডো পাঠিয়ে আমি হাই কমিশনকে তুলে আনলাম। কিন্তু এখনই এতটা ভাবার কোনো আমার মনে হয় না, এতটা বেশি ভাবা হয়ে যাবে। আমার মনে হয় এখন আদৌ কি ঘটেছে কালকে সকালের আগে কিন্তু জানা যাবে না। রাইট। আমি আরেকটা জিনিস বলি, আপনি বলেছেন যে যদি হামলা হয় ভারতীয় হাই কমিশনের উপরে, এটা তো একটা গুরুতর ব্যাপার। আপনি জানেন যে এরই মধ্যে রাজশাহীতে একটি আক্রমণ হয়েছিল কিন্তু, এই যে হুম, 2 সপ্তাহ 3 আগে, রাইট? ওই যে হুম, হাতির মৃত্যুকে কেন্দ্র করে, হুম, হুম, রাইট? তো ওই ঘটনায়ও তো ভারত খুবই নীরবতা অবলম্বনই করেছিল। তারা তাদের হুম। সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছে, তাই না? এই এই জন্য, এই জন্যই বলছি ভারতের হঠাৎ এত অ্যাক্টিভ হয়ে যাওয়া, যে রাত্রি 11:30টার সময়, এটা অস্বাভাবিক লাগছে না আপনার কাছে? জি। রাত্রি 11:30টার সময় প্লেন পাঠিয়ে দেওয়া এবং সব পরিবারকে শুদ্ধ সব ফিরিয়ে আনা ডিপ্লোম্যাটদের, একটু অস্বাভাবিক লাগছে না? হুম। আমার কাছে খুব অস্বাভাবিক লাগছে। ভারত এরকম সাধারণভাবে করে না। বাংলাদেশে যদি কিছুই না হতো, তাহলে পরে ভারত এটা করতো না। বুঝতে কিছু পেরেছি। একটা হচ্ছে যেটা আমরা ধরতে পারছি না। হুম। ডেফিনেটলি এজেন্সির কাছে কোনো খবর এসছে, এ ব্যাপারে আমি শিওর। এই যে নইলে এই রাতে করতো না। দর্শকরাও কিন্তু এই মন্তব্যটা করছে যে আপনার কাছে বলছে যে এই এত রাতের বেলায় কেন আহ, এইরকম একটা নির্দেশনা দিতে হলো, হ্যাঁ? এটি কিন্তু অনেকেই এই মন্তব্যটুকু করছে, আমি এখানে দেখতে পাচ্ছি। উম এখানে আরেকটা ইন্টারেস্টিং মন্তব্য এসেছে, ভারত অ্যাটাক করুক, এটি ট্রাম্প প্রশাসন চায়, হ্যাঁ, হুম, যাতে হুম, এটি হুম। নিয়ে রাজনীতি করতে পারে, শান্তি পুরস্কারের লোভে বা মোদিকে ব্লেমিং করার জন্য। না, না, এর পেছনে খেলাটা হচ্ছে যে বাফার জোন হিসেবে হুম। একটা বাংলাদেশকে করে রেখে দেওয়া। এখন ভারত যদি একটা দীর্ঘকালীন যুদ্ধে একটা জড়িয়ে পড়ে ওই ইউক্রেনের মতো, তাহলে পরে ভারতের অর্থনৈতিক যে গতিশীলতা, সেটা একটুখানি বাধাপ্রাপ্ত হবে। সেটা একটা চাল আছে, সিআইএ এর একটা চাল আছে, যার জন্য বাংলাদেশটাকে এরকম ধ্বংস করে দেওয়া হলো, সমস্ত মানে দেশটা একেবারে রসাতলে পাঠিয়ে দেওয়া হলো। সেটা সিআইএ এর চালের মধ্যে ইউনূস যা যা করেছে, তাকে যেটা বলা হয়েছে ইউনূস সাকসেসফুলি করে দিয়েছে। হুম। কিন্তু যাই হোক না কেন, এতদিন এত কাণ্ড হয়ে গেছে, বাংলাদেশের রাষ্ট্রদূত কিন্তু ওখানেই ছিলেন। হ্যাঁ, ভিসা বন্ধ হয়েছে, ভিসা অফিস বন্ধ হয়েছে, আবার খোলা হয়েছে, আবার বন্ধ হয়েছে, আবার খোলা হয়েছে, সাসপেন্ডেড হয়েছে, আবার আস্তে আস্তে দিচ্ছে। কিন্তু এই রাত্রিবেলা 11:15টার সময় হঠাৎ কূটনীতিকদের তুলে আনা, এটা আমার কাছে খুব একটা স্বাভাবিক ঠেকছে না। আমি এটাই বলতে চাইছি। এটা খুব একটা স্বাভাবিক ঘটনা নয়। জি, আমি বুঝতে পেরেছি অনেক কিছু। হয়তো আপনি জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচনের তারিখ রয়েছে। এটি নিয়েও কিন্তু অনেকের মধ্যে সন্দেহ আছে। যেমন ধরেন, আমি বেশ কয়েকটা জরিপ পরিচালনা করেছি আজকে এবং গতকালে।
আমার চ্যানেলের মাধ্যমে জরিপগুলো পরিচালনা করেছি। সেইখানে আমি যদি আপনাকে বলি যে এই নির্বাচনটি নিয়ে মানুষের মনে প্রতিক্রিয়াটি কেমন, হ্যাঁ? সেটি খুব ইন্টারেস্টিং। কেউ এখনো বিশ্বাসই করে না যে বাংলাদেশে সত্যি একটা নির্বাচন হবে। যেমন ধরেন ডক্টর ইউনূস সরকার ১২ ফেব্রুয়ারি কি শুধু গণভোট করতে চায়? আমি এরকম একটা জরিপ দিয়েছি। তাতে করে ৬৮% মানুষ বলেছে যে হ্যাঁ। মানে তারা মনে করে শুধু একটা গণভোট দিতে চায় ইউনূস সরকার। আ আর উম আ ৩% মানুষ বলেছে যে না, মানে শুধু গণভোট নয়। আরেকটু ইন্টারেস্টিং, ২৫% মানুষ মনে করছে যে কোনো ভোটই হবে না। এই যে জরিপটি, এখানে আমার ৩ টা উত্তর ছিল যে ডক্টর ইউনূস ১২ ফেব্রুয়ারি কি শুধু একটি গণভোট করতে চায়? এটির ৬৮% মানুষ বলেছে যে হ্যাঁ, সেটাই। আ ৩% মানুষ বলেছে না, ২৫% মানুষ মনে করে যে ১২ ফেব্রুয়ারি কোনো নির্বাচনই হবে না। ইন্টারেস্টিং না? তারপরে আমি আরেকটা জরিপ করেছি। সেখানে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের কি কঠোর কর্মসূচি দেওয়া উচিত? সেখানে ৯০% মানুষ বলেছে যে অবশ্যই আওয়ামী লীগের একটি কঠোর কর্মসূচি দেয়া উচিত। মানে হ্যাঁ বলেছে ৯০% মানুষ। মাত্র ৭% বলেছে আ না। মানে আওয়ামী লীগের কোনো কঠোর কর্মসূচি দেওয়া উচিত না। আর ৩% মানুষ বলেছে যে জানি না। বুঝে দেখেন, আরেকটা জরিপ আপনাকে বলছি। সেটি হচ্ছে আ ডক্টর ইউনূস কি প্রেসিডেন্ট হতে চান? আপনি জানেন এটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সেইখানে ৮১% মানুষ বলছে যে হ্যাঁ, মানে ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হতে চান। মাত্র ১৯% বলেছে যে না। মানে আপনি দেখুন মানুষের বিশ্বাসের বিষয়টি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আরেকটি বিষয় বলি, ১২ ফেব্রুয়ারি কি নির্বাচন হবে? এটির উত্তরে আপনার না বলেছে ১৫%। মানে ১৫% মানুষ মনে করে যে নির্বাচন হবে। আর না বলেছে ৮৫% মানুষ। দেখুন, নির্বাচনের ২ সপ্তাহ বাকি নেই। এর মধ্যে এই নির্বাচন বেশি, মানে ৮০% মানুষ বিশ্বাসই করে না যে দেশে কোনো নির্বাচন হবে। আপনি বুঝতে পারছেন? আ হুম। বিদেশি মি বি বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটার প্রায় ৪ লাখ ভোটার রেজিস্ট্রেশন করেছে। তাদেরকে যে ব্যালট পাঠানো হয়েছে, সেই ব্যালটটি শুধুই গণভোটের ব্যালট। বাংলাদেশে যে হুম। ৩০০ আসনের নির্বাচন হবে, এই ব্যালট কিন্তু তার এখনো ব্যালট পর্যন্ত যায়নি। পাঠানো হয়নি। আপনি বুঝতে পেরেছেন? এবং আপনি জানেন সরকারের বিভিন্ন তরফ থেকে প্রেসিডেন্ট ইয়া প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নিজে পর্যন্ত ভাষণ দিয়েছেন গতকাল। সেখানে তিনি মানুষকে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে বলেছেন। ফলে এই নির্বাচনকে কেন্দ্র করে আপনার কি মনে হয় কোনো একটা পক্ষ থেকে কোনো উত্তেজনা ছড়ানোর নাশকতার আশঙ্কা থেকে ভারত এরকম একটি সিদ্ধান্ত নিয়েছে তার মিশনের কর্মকর্তাদের পরিবারের সদস্যদেরকে দেশে ফিরিয়ে নেওয়ার? আমি এখনো বলবো দিদিভাই যে এই ব্যাপারে আমি এখনই কোনো মন্তব্য করব না। খুব সতর্কভাবেই আমি ব্যাপারটা এড়িয়ে যাচ্ছি। হুম, কালকে সকালবেলা আমি কাউকে না কাউকে নিশ্চয়ই পাবো। ওকে। আমি ভিডিও করব এবং ব্যাপারটা কি জানার চেষ্টা করব। তবে জেনে যাব, জি, জেনে যাব। জি। তাহলে আমি আজকে আপনাকে এখন ছেড়ে দিচ্ছি। আমি কালকে বাংলাদেশ সময়ে আপনাকে আমি আবার যুক্ত করতে চাই। আমি আশা করি আমাকে একটু সময় দিবেন। আপনি কনফার্ম অনেক হওয়ার জন্য। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। জি। সবাইকে শুভেচ্ছা এবং শুভরাত্রি। জি, আপনাকেও অনেক নমস্কার। ধন্যবাদ। এই রাতের বেলায় আপনাকে ঘুম থেকে তুলেছি আমি। তারপরে আমাকে এখানে সময় দিলেন প্রায় ০.৫ ঘন্টার মতো। অনেক, অনেক ধন্যবাদ তরুণ ঘোষ। আপনি ভালো থাকুন। ঘুমাইয়ে যান। গুড নাইট। হ্যাঁ। গুড নাইট, গুড নাইট। দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে আকস্মিকভাবে ভারত সরকার একটি এরকম সিদ্ধান্ত নিয়েছে, যেই সিদ্ধান্তটি খবর আ দ্য হিন্দু, আনন্দবাজার পত্রিকা ব্রেক করেছে। এরই মধ্যে কি বলে ইন্ডিয়া টাইমসও এই খবরটির আ আ ব্রেকিং নিউজ আকারে ছেড়েছে এবং ভারতীয় বিভিন্ন সাংবাদিকের মাধ্যমেও আমি নিশ্চিত হয়েছি। আগামীকাল বাংলাদেশ যখন সকাল হবে বা ভারতে যখন সকাল হবে তখন হয়তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবো। নিশ্চয়ই আপনাদেরকে সেই বিষয়ে
আপডেট আমি জানানোর চেষ্টা করব। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সেই প্রত্যাশা রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা।